হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমার্স পয়েন্ট, তোমাদের ফিজিক্সের ওয়ান স্টপ ডেস্টিনেশন। আগের দিনকে আমরা কি করেছিলাম, চার্লসের সূত্র এবং বয়েলসের সূত্র কমপ্লিটলি করেছিলাম। আর আজকে সেটার পরের কন্টিনিউইং পার্ট, সেটা কি আদর্শ গ্যাসের সমীকরণ। এখান থেকে যত রকমের কোয়েশ্চেন আসে থিওরির সঙ্গে সঙ্গে সমস্ত সলভ করব এই ভিডিওটার মধ্যে। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে ভুলো না, আর খাতা পেন নিয়ে বসো। ভিডিওটা দেখতে দেখতে যে যে পয়েন্টগুলো তোমাদের মনে হবে নতুন, বা যারা একদম নতুন এই ভিডিওটা দেখছো, তারা কমপ্লিটলি শুরু থেকে শেষ অবধি পুরো নোটস বানিয়ে লিখবে। আর আর তার আগে আরেকটা কথা বলে রাখি, ঠিক আছে? আগের দিনকে দেখছিলাম যে মোটামুটি তোমরা যারা আমার ভিডিওতে দেখতে থাকো, তার মধ্যে 50% লোক শুধু আসো, এসে কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যাও। ঠিক আছে? তাহলে তারা কিন্তু সাবস্ক্রাইব করে যাও, কারণ তোমাদের জন্য কিন্তু অনেক ভালো ভালো কন্টেন্ট আসছে এবং আসতে চলেছে। তাহলে দেরি কিসের? চলো স্টার্ট করা যাক। ওকে, আগের দিনকে কি করেছিলাম একটু ছোট্ট রিভাইজ করে দিই। আগের দিনকে বেসিক্যালি করেছিলাম যে চার্লসের সূত্র এবং বয়েলসের সূত্র। ঠিক আছে? তো সেই চার্লস এবং সূত্র এবং বয়েলস সূত্রের সঙ্গে আরো কিছু সূত্র অ্যাড করে আমরা কি তৈরি করব? আদর্শ গ্যাসের সমীকরণ। ফাইন। ওকে, প্রথমে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র সমন্বয়। ঠিক আছে? এটা কি হবে দেখি। দেখো, আমরা বয়েলের সূত্র থেকে দেখেছিলাম যে ভি মানে আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক। কখন? যখন গ্যাসের ভর এবং তাপমাত্রা ধ্রুবক। রাইট? আমরা কি করেছিলাম? বলেছিলাম যে আয়তনের সঙ্গে চাপের ব্যস্তানুপাতিক সম্পর্ক কখন? যখন গ্যাসের ভর এবং তাপমাত্রা ধ্রুবক থাকবে। আর চার্লসের সূত্র কি বলেছে? ভি আর টি। ঠিক আছে? মানে আয়তন এবং তাপমাত্রা তারা একে অপরের সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে? যখন গ্যাসের ভর এবং এখানে চাপটা ধ্রুবক। আচ্ছা, তো এইখানে দেখে আমরা এই দুটো সূত্র আমরা দেখেছিলাম। ওকে, তাহলে কি করব? এই দুটো সূত্রকে, ধরো এটাকে দুটো ইকুয়েশন আমি ধরলাম, দুটোকে দুটো সমীকরণ ধরলাম। তাহলে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে পাই কি? পাই ভি। দেখো উপরে কে রয়েছে? উপরে রয়েছে টি, আর নিচে কে রয়েছে? নিচে রয়েছে পি। তাহলে ভি এর সাথে টি আর পি এর সম্পর্ক পেয়ে গেলাম। ঠিক আছে? যারা যারা উপরে, যারা তারা নিচে। ঠিক আছে? আচ্ছা, এটাকে বললাম সমীকরণ 3। এটাকে বললাম ইকুয়েশন 3, সমীকরণ 3। ঠিক আছে, এবার তোমরা আগের দিনের মতন একদম সেম ভাবে আমরা কি দেখতে পারবো? যখন একটার সঙ্গে যদি সমানুপাতিক সম্পর্ক থাকে, আর একটা ধ্রুবক নিয়ে আসতে হয়, ধ্রুবক নিয়ে এসে কি করতে হয়? সমীকরণে কনভার্ট করতে হয়। কিন্তু এটা কি? এটা হচ্ছে অভেদ সমীকরণ। অভেদ সমীকরণ থেকে আমরা নর্মাল সমীকরণ পেয়ে যাব। তাহলে কি করে করব? ভি ইকুয়াল টু কে টি বাই পি। তাহলে এইখান থেকে এটাকে পিটা উপরে, টিটা নিচে করলে আমরা কি পাবো? আমরা পাবো পিভি বাই টি ইকুয়াল টু কে। বুঝলে? পিভি বাই টি ইকুয়াল টু কে। তার মানে মনে করো, ধরো একটা, এইখানে একটা গ্যাস রয়েছে, এর এখন চাপ P1, আয়তন V1, তাপমাত্রা T1। যদি এখানে কোনো জিনিসকে যদি পরিবর্তন করি, যে কোনো একটা জিনিসকেও যদি পরিবর্তন করি, বাকি সবকিছু পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে? ধরো মনে করো আমি চাপ পরিবর্তন করলাম, বা আমি আয়তন পরিবর্তন করলাম, বা আমি তাপমাত্রা পরিবর্তন করলাম। এটা কিন্তু প্রত্যেকের সঙ্গে প্রত্যেক কিন্তু লিঙ্কড। তাহলে কি হয়ে যাবে? একটা পরিবর্তন করলে সবকিছু পরিবর্তন হয়ে যাবে। তাহলে মনে করো এখন চাপ হয়ে গেছে পি, আয়তন হয়ে গেছে V2, আর তাপমাত্রা হয়ে গেছে T2। চাপ P2, আয়তন V2 এবং তাপমাত্রা T2। ঠিক আছে? এই অবস্থাতে ভালো করে শোনো, এই অবস্থাতে কি করতে হবে? এই সমীকরণ থেকে আমরা এখানে ডিরেক্টলি এখানে লিখতে পারবো যে P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2।
ঠিক আছে, এই সূত্রটাকে কি বলে? এই সূত্রটাকে বলে সমন্বয় সূত্র। কার কার সমন্বয়? এটা হচ্ছে চার্লসের সূত্র এবং বয়েলের সূত্র। ঠিক আছে, এই দুটোর সমন্বয় সূত্রটা কি? সমন্বয় সূত্রটার মেন ইকুয়েশনটা হচ্ছে পিভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। আর যদি তুমি ম্যাথমেটিক করতে যাও, যদি নিউমেরিক্যাল প্রবলেম যদি এনকাউন্টার করো, তখন তার জন্য কি লিখতে হবে? পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু। কারেক্ট? ওকে, চলো এখান থেকে একটা তাহলে ঝটপট করে একটা নিউমেরিক্যাল ছেড়ে ফেলি। দেখো কি বলেছে, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 3 অ্যাটমসফিয়ার চাপে কিছু পরিমাণ গ্যাসের আয়তন 10 লিটার। ঠিক আছে, তাহলে কি দিয়েছে? প্রথমে T1 দিয়ে দিয়েছে। প্রাথমিক উষ্ণতা কত? 27 ডিগ্রি সেলসিয়াস। এটাকে আমাদের কি করতে হবে? তোমরা জানো যে গ্যাসে যা ইচ্ছে যতগুলো প্রবলেম করে কেন সেগুলো সবসময় আমাদেরকে কেলভিন স্কেলে নিয়ে যেতে হবে। আগের দিনকে যদি কেলভিন স্কেল ভুলে গিয়ে থাকো, আগের দিন ভিডিওটা দেখে নাও, ওখানে কেলভিন স্কেল কি এবং কিভাবে কেলভিন স্কেলে কনভার্ট করতে হয় কমপ্লিট ডিটেলসে বলা রয়েছে। তাহলে এখানে কি করব? 27-এর সাথে আমি কি জানি 273 দিয়ে অ্যাড করতে হয়, করে এটা কত হয়ে যাবে? 300 কেলভিন। তোমাদের যারা আগের দিনকে এই ভিডিওটা দেখোনি বা যারা এই নতুন ভিডিও দেখছো তাদেরকে বলে দিই যে যদি আমি সেলসিয়াস স্কেলের সাথে 273 অ্যাড করি, তাহলে আমি কি পেয়ে যাই? আমি পেয়ে যাই কেলভিন স্কেলে তাপমাত্রা। সেলসিয়াসটাও তাপমাত্রা, কেলভিনটাও তাপমাত্রা, কিন্তু এর সঙ্গে 273 যোগ করলে আমি কেলভিন স্কেলে পেয়ে যাব। ফাইন, ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে আর কি কি দিয়েছে আমাকে? আর দিয়েছে উষ্ণতার পরে দিয়েছে চাপ। চাপ কত? চাপ হচ্ছে 3 অ্যাটমসফিয়ার। আচ্ছা, আর কি দিয়েছে? আয়তন। আয়তন হচ্ছে প্রাথমিক আয়তন হচ্ছে 10 লিটার। আচ্ছা, আর কি? আর বলেছে উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস করলে গ্যাসের আয়তন দ্বিগুণ হয়, গ্যাসের অন্তিম চাপ নির্ণয় করো। আচ্ছা, এবারে দেখো, এইটা গেল প্রাথমিক, এইবারে অন্তিম। টেম্পারেচার কত? তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। 20 ডিগ্রি সেলসিয়াস থেকে আমাদের আবার কেলভিনে প্রকাশ করতে হবে। তাহলে 20 প্লাস 273 ইকুয়াল টু 283 কেলভিন। P2 চাপ। চাপটা কত দেখো? চাপ এখন কত? চাপটা কত জানি না। আচ্ছা, আয়তন কি জানি? আয়তন তো জানতে হবে। আয়তন দেখো, আয়তন কি বলেছে? আয়তন দ্বিগুণ হয়, প্রাথমিক যা ছিল তার দ্বিগুণ। তাহলে এখানে ছিল 10 লিটার, এখন হয়ে গেছে 20 লিটার। ব্যাস। এই দেখো, এইখানে তোমরা অনেকেই কিন্তু ভুল কি করো যে ভৌতবিজ্ঞান অঙ্ক দেখলেই ঘাবড়ে যাও। তোমাদের বারবার বলছি ভৌতবিজ্ঞানে অঙ্ক করা শেখো, নয়তো ক্লাস 11-12 গিয়ে যখন তোমরা সায়েন্স নেবে তখন কিন্তু তোমাদের খুব অসুবিধা হবে। ভৌতবিজ্ঞানের অঙ্ক করা কিন্তু এখনই শেখো। তোমাদের এই চ্যাপ্টারে যতগুলো প্রবলেম পাবে সেগুলো সবই কিন্তু মোস্টলি কি রকমের প্রবলেম? সেগুলো সবই কিন্তু হচ্ছে তোমাদের ভ্যালু পুট করার প্রবলেম। জাস্ট তুমি মান বসিয়ে দাও, ফর্মুলাটাকে ভালো করে গুছিয়ে লেখো। যদি কিছু কনভার্ট করার থাকে এই একক থেকে ওই একক, ওই একক থেকে এই একক যদি কিছু কনভার্ট করার থাকে সেটা কনভার্ট করে নাও, ব্যাস, দ্যাটস ইট, শেষ। এইটুকুই কাজ, জাস্ট ভ্যালু বসানোর থাকে। তাই জন্য ভৌতবিজ্ঞানে সবসময় নাম্বার ভালো পাওয়ার প্রথম এবং সব থেকে সুন্দর টোটকা হচ্ছে সব থেকে আগে ভৌতবিজ্ঞানের অঙ্ক করতে শেখো। আচ্ছা, চলো এবারে অঙ্কটা করেই ফেলি। তাহলে এখানে লিখব যে সমন্বয় সূত্র থেকে পাই, কি পাই? পাই হচ্ছে P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। ঠিক আছে, এবারে ভ্যালুগুলো পুট করব। ভ্যালুগুলো পুট করে আলটিমেটলি কি চাই? আমি P2 টা চাই। তাহলে P2 টা কি হবে? P2 মানে হচ্ছে, এখানে তো লিখলামই P1 V1 বাই T1, তার সঙ্গে কি করতে হবে? V2 টাকে নিচে নামাতে হবে আর T2 টাকে উপরে তুলতে হবে। T2 টাকে উপরে তুললাম আর V2 টাকে নিচে নামালাম, ব্যাস P2 বেরিয়ে গেল। এবারে জাস্ট কি আমাদের ভ্যালু পুট করা? P1, P1 টা কত? P1 টা ছিল 3 অ্যাটমসফিয়ার, হলো V1, V1 10 লিটার। T2, T2 টা কত? T2 হচ্ছে 283। নিচে কি রয়েছে? নিচে হচ্ছে T1, T1 টা ছিল 300। আর কি? V2,
ভি2টা কত, ভি2টা আগে কত ছিল, ভি2টা কত, ভি2টা কত 20 লিটার। তো প্রথমেই কি করব, প্রথমেই এই শূন্য শূন্য গুলো কাটলাম, 3 আর 3 কাটলাম, তাহলে এটা হয়ে গেল 100। এটা দিয়ে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা কত হয়ে যাবে, এটা হলো, তারপরে 1 আসবে, তারপরে 13, 1 আসলো 6, 140, 1 থাকে, 1 থাকে 0.5। ঠিক আছে, তাহলে এবার এটাকে 100 দিয়ে ভাগ করলে এটা কি হয়ে যাবে, 100 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 1.415। আগে চাপ কত ছিল অ্যাটমসফিয়ারে, এখনো চাপ থাকবে অ্যাটমসফিয়ারেই, তাহলে এটা কত হয়ে গেল 141। দেখি আরেকবার হিসাবটা মিলিয়ে নি, একটু মনের মধ্যে খচখচ করছে একটুখানি। ঠিকই আছে, আমার মনে হয় ঠিকই আছে। ঠিক আছে, তাহলে কি, তাহলে অন্তিম চাপ কত, অন্তিম চাপ হচ্ছে অ্যাটমসফিয়ারে দিয়েছে, উত্তরটা অ্যাটমসফিয়ারে। দেখলে, বুঝলাম কি করলাম, এখানে জাস্ট কিচ্ছু না, জাস্ট ফর্মুলাটা গুছিয়ে লিখলাম। বুঝতে হবে যে তোমাকে তোমাকে এর জন্যই নাম্বার দেয়, যে তুমি বোঝো যে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, আর সেই ফর্মুলাটা গুছিয়ে লিখতে পারো। তোমার কাজ মাত্র 3টে। আগে খুঁজে বার করা যে কোন ফর্মুলাটা অ্যাপ্লিকেবল, সেকেন্ড ওই ফর্মুলাটাকে মুখস্থ করে গুছিয়ে লিখতে পারা, আর 3 খুব ভালো করে ভ্যালুগুলোকে পুট করা। ঠিক আছে, আর ব্যাস দ্যাটস ইট। এইটুকুতেই তোমাদের নাম্বার বেরিয়ে যাবে। ঠিক আছে, চলো দেখি আর কি রয়েছে। আর আমাদের নেক্সট টপিক রয়েছে অ্যাভোগাড্রো প্রকল্প। হোয়াট ইজ অ্যাভোগাড্রো প্রকল্প? আচ্ছা, প্রকল্প মানে কি? ঠিক আছে, তোমরা এতদিন ধরে কি দেখেছো, সূত্রই দেখেছো, কিন্তু প্রকল্পটা কি? দেখো, যখনই কি হয় যে বলা হয় ধরো কোথাও ব্রিজ বানানো হবে, রাস্তা বানানো হবে, তার জন্য প্রকল্প তৈরি করতে হয়। প্রকল্প তৈরি করা মানে কি আলটিমেটলি ব্রিজটা তৈরি হয়ে গেল, রাস্তা তৈরি হয়ে গেল? না, তার মানে হচ্ছে প্ল্যান হবে। ঠিক আছে, প্ল্যানিং হয়েছে কিন্তু স্যার এক্সিকিউশন বাকি, কাজটা কমপ্লিট করা বাকি, সেটাকেই বলছে প্রকল্প। তার মানে যখন কোনো জিনিস আমরা জাস্ট ভাবি, থিওরিটিক্যালি জাস্ট ইমাজিন করি, ভাবি, তখন সেটাকে বলে প্রকল্প। আর সেটা যখন প্রুফ করা হয় সূত্রের সাহায্যে, কোনো ইনস্ট্রুমেন্টের সাহায্যে বা যে কোনো ভাবে, যখন ওই সূত্রটাকে প্রুফ করা হয়, হ্যাঁ দেখো আমি এটা বলেছিলাম এবং সেটা প্রুফ করে দেখালাম, তখন সেটা হয়ে যায় সূত্র। কিন্তু যখন সেটা প্রুফ করার মতন পরিস্থিতি থাকে না, বা প্রুফ করার মতন প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকে না বা অ্যাপারেটাস থাকে না, তখন সেটা প্রকল্প হয়েই থেকে যায়। ঠিক আছে, ওটাকে ওইভাবে প্রুফ করা সম্ভব নয়, কিন্তু এই জিনিসটা ঠিক। সেই জিনিসটা মোটামুটি আমরা যদি লজিক্যালি ভাবি তাহলে কিন্তু উত্তর পেয়ে যাব। তাহলে বুঝলে যে প্রকল্প আর সূত্রের মধ্যে কি তফাৎ। অ্যাভোগাড্রো প্রকল্প কিন্তু হচ্ছে একটা প্রকল্প। ঠিক আছে, এটা কোনো সূত্র নেই, এটা কোনো প্রুফ নেই। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখি অ্যাভোগাড্রো প্রকল্প। অ্যাভোগাড্রো প্রকল্প হচ্ছে সমচাপ ও উষ্ণতায় সমপরিমাণ সব গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। ঠিক, এই জিনিসটা কি সেটা বোঝো। ধরো আমি এখানে 3টে আবদ্ধ পাত্র নিলাম, 3টে আবদ্ধ পাত্রের সাইজ হচ্ছে সেম। মনে করো বাইরে তাপমাত্রা এবং চাপ হচ্ছে এসটিপি। ঠিক আছে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। ঠিক আছে, প্রমাণ চাপ ও উষ্ণতা। সেইখানে এটার মধ্যে রয়েছে H2, এটার মধ্যে রয়েছে O2, এটার মধ্যে রয়েছে CO2। 3খানা গ্যাস রয়েছে, প্রত্যেকটা গ্যাস কি রয়েছে, একই তাপ। মনে করো সব জায়গাতে তাপ হচ্ছে T এবং সব জায়গায় চাপ হচ্ছে P।
তিনটেই এবং তিনজনের আয়তন সেম ভি, তাহলে এদের তিনজনের মধ্যে কিন্তু সমসংখ্যক অণু রয়েছে। মানে এর মধ্যে যদি এক্স খানা হাইড্রোজেন অণু থাকে, এর মধ্যে এক্স খানা অক্সিজেন অণু থাকবে এবং এর মধ্যে এক্স খানা কার্বন ডাইঅক্সাইড অণু থাকবে। ঠিক আছে, তাহলে বুঝলে যে এখানে ব্যাপারটা কি, সমচাপ ও উষ্ণতায় সম পরিমাণ সব গ্যাসের মধ্যে সমসংখ্যক অণু থাকবে। এটা হয়ে গেল অ্যাভোগাড্রো প্রকল্প। ঠিক আছে, তোমরা জানো মূলের কনসেপ্টটা, আমার মনে হয় তোমরা যেরকম সবাই জানো। তাহলে সেখান থেকে একটা কথা বলে রাখি যে প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 মোল গ্যাস তার আয়তন কত হয়, 22.4 লিটার। আর তার মধ্যে কত সংখ্যক অণু থাকে, সংখ্যক অণু 6.023 ইন্টু 10⁻23। মনে রাখবে 6.023 ইন্টু 10⁻23 মনে রাখবে। শেষকালেও এখানেও 23 রয়েছে, ওপরেও 23 রয়েছে। ঠিক আছে, এইভাবে খুব সহজে মনে রাখতে পারো। অনেক বইতে আজকালকার বইগুলোতে দেখতে পাই এই সংখ্যাটা এখন চেঞ্জ করে 6.022 ইন্টু 10⁻23 করেছে। ঠিক আছে, তুমি যেই বই পড়ো না কেন মোটামুটি এইরকমই থাকবে, সেখানে খুব একটা বেশি এখানে ভুল হতে পারো না। ঠিক আছে, তাহলে কি বললাম, প্রথমে সমচাপ ও উষ্ণতায় সব জায়গাতে সব গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকবে এবং প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 মোল গ্যাস, ঠিক আছে, তার তার আয়তন কত হবে, তার আয়তন হবে 22.4 লিটার এবং কত সংখ্যক অণু রয়েছে তার মধ্যে 6.023 10⁻23 বা 6.022 10⁻23 সংখ্যক অণু থাকবে। এটা হয়ে গেল কি অ্যাভোগাড্রো প্রকল্প। এর সঙ্গে সঙ্গে আর কয়েকটা জিনিস সম্বন্ধে তোমাদের একটু ধারণা তৈরি করে দিতে চাই। সেটা হচ্ছে মোলার আয়তন। মোলার আয়তন মানে হচ্ছে গ্যাসের আয়তন ঠিক আছে, একটুখানি নিচে লিখি। গ্যাসের আয়তন সেটা দিয়ে কি ভাগ করব, মোল সংখ্যা। ঠিক আছে, এটা গেল মোলার আয়তন। আর তার সঙ্গে সঙ্গে যদি হয় লিখতে হয় মোলার ভর। মোলার ভর হয় গ্যাসের ভর ভাগ করছি কাকে, মোল সংখ্যা। ঠিক আছে, এই দুটো ফর্মুলা কিন্তু তোমাদের ভীষণ কাজে লাগবে। অনেক অঙ্কতে কি দিয়ে দেবে, ধরো তুমি জানো মূল সংখ্যাটা তোমাকে বার করতে হবে, মোলার ভর দিয়ে দিল বা গ্যাসের ভর দিয়ে দিল বা কিছু একটা। ঠিক আছে, এই দুটো জিনিস কিন্তু তোমাদের খুব কাজে লাগবে। ঠিক আছে, তাই এই জিনিসগুলোকে এখন থেকে চেষ্টা করো এগুলোকে লিখে রাখো। আমি জানি তোমরা অনেকে কি করো যে স্ক্রিনশট নিয়ে রাখো, ঠিক আছে পরে করবো, কিন্তু যেটা কি থাকে ফোনে থাকলে কিন্তু ফোনেই থেকে যায়, সেটা কিন্তু তোমাকে খাতায় করতে হবে। খাতায় যত করবে তবে কিন্তু খাতায় মাথায় থাকবে। সবসময় এটা মানি যে খাতায় থাকলে মাথায় থাকে, আর যদি তুমি ফোনে রাখো তাহলে কোথায় রাখালো তো ছেড়ে দাও। আচ্ছা, এরপর গে লুসাকের গ্যাস আয়তন সূত্র। ঠিক আছে, নাম শুনে কিন্তু হাসবে না, গে লুসাক। আচ্ছা, গে লুসাকের সূত্র কি বলে, বলে যে নির্দিষ্ট না লিখে সমান লিখলাম, নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় কোনো রাসায়নিক বিক্রিয়াতে
দুই বা ততোধিক গ্যাস থাকলে বিক্রিয়ক গ্যাসগুলি তাদের আয়তনের, এইখানে আয়তন কথাটা মনে রাখবে, আয়তনের সরল অনুপাতে থাকে এবং যদি বিক্রিয়াজাত গ্যাস তৈরি হয় বা উৎপন্ন হয়, তাহলে তারাও বিক্রিয়ক গ্যাসগুলির সাথে আয়তনের সরল অনুপাতে থাকবে। বাপরে, এত বড় বড় কথাবার্তা, কিছু বুঝলে? আমার তো মনে হয় না কিছু বুঝলে, না বোঝারই কথা। এই জিনিসটা একটুখানি, এই জিনিসটা সবগুলো লয়ের মধ্যে যতগুলো সূত্র সব থেকে সোজা সূত্র, জাস্ট একটু ভালো করে বুঝতে হয় পড়ে পড়ে যে কি হচ্ছে। দেখো, প্রথমেই বলে দিলাম নির্দিষ্ট চাপ ও তাপমাত্রা, তাহলে এখানে চাপ ও তাপমাত্রা সেটা প্রথমেই ধ্রুবক। ঠিক আছে, এখানে আমরা কিচ্ছু আমরা এখানে চেঞ্জ করছি না, চাপ ও তাপমাত্রা দুজনেই ধ্রুবক। আচ্ছা, তার সঙ্গে এবারে করছিটা কি, এবারে কি করতে চাইছি? এবারে যেটা করতে চাইছি সেটা হচ্ছে, একটা এক্সাম্পল দিয়ে বললে সুবিধা হবে। ধরো মনে করো N2 প্লাস O2 ইকুয়াল টু NO2। তোমরা বলবে স্যার ব্যালেন্স হয়নি, বলবো ঠিক আছে, এবার তো ব্যালেন্স হলো, ঠিক, N2 আর 2O2 হয়ে গেছে 2NO2। দেখো এখানে N2 এর সাথে কি রয়েছে 1 আর O2 এর সাথে কি রয়েছে 2, তাহলে এদের আয়তনের অনুপাত কত? 1:2। দেখো N2 টাও 1 মোল, O2 টাও 1 মোল, কিন্তু সরি O2 টা 2 মোল রয়েছে, তাহলে এর আয়তন আর এর আয়তন কত? এর আয়তন 1 মোল, এর আয়তন 2 মোল, তাহলে এদের অনুপাত কত? তাহলে এদের অনুপাত হচ্ছে 1:2। তাহলে বিক্রিয়ক গ্যাসের অনুপাত কত? 1:2। আর দেখো বিক্রিয়াজাত যে, সেও একটা গ্যাস হয়েছে, তাহলে সেখানে তার অনুপাত কত? এটা যদি 1 মোল, এটা 2 মোল আর এটা 2 মোল, তাহলে এবারে সমস্ত বা সমগ্র গ্যাসের অনুপাত কত হবে? 1:2:2। বোঝো? ঠিক আছে, এখানে এরা 1 ভাগ, এ 2 ভাগ, এও 2 ভাগ, তাহলে সবগুলোকে যদি নিই, বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত যদি সবাইকে যদি নিই, তাহলে অনুপাতটা কি হয়ে যাচ্ছে? 1:2:2। বুঝলে? ঠিক আছে, আমার মনে হয় এই ব্যাপারটা ডিটেলে বোঝাটা খুব ভালো। যদি আরেকটা এক্সাম্পল চাও, আরেকটা এক্সাম্পল দিতে পারি। কি এক্সাম্পল নেওয়া যায়? সোজা এক্সাম্পলই নিই। কি লিখবো? SO2 প্লাস O2 হয়ে যায় SO3। ঠিক আছে,
2SO2, এটা হয়ে যাবে 2SO3। দেখো এইখানে অনুপাত কত, 2, আর অক্সিজেন অনুপাত হচ্ছে 1। তাহলে বিক্রিয়ক গ্যাসের অনুপাত কি? দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় উদাহরণে অনুপাতটা কত? অনুপাতটা হচ্ছে 2:1। আর এই তিনজনের মানে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত সবার যদি অনুপাতগুলো নিই তাহলে 2:1:2, 2:1:2, বুঝলে? রাইট? তাহলে আমরা কি করলাম? আমরা মোটামুটি গেল-লিসাকের সূত্র খুব ভালো করে বুঝে গেলাম। আচ্ছা, তাহলে চলো আর এক্সাম্পল দিয়েও বুঝলাম। আমার মনে হয় যে এখানে আর কারো কোনো অসুবিধা থাকার কথা নয়। যদি কারোর কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট সেকশন তোমাদের জন্য খোলাই রয়েছে। তোমরা ডেফিনেটলি আমাকে জানাতে পারো যদি কোনো জায়গাতে আরো ক্ল্যারিটি লাগে। আমি পরের ভিডিওতে তোমাদেরকে আরো ভালো করে বলে দেবো। আর আরেকটা কথা, এখানে অনেকে যদি ভিডিওটা এই অবধি দেখে থাকো তাহলে তোমাদের একটা কথা বলি, নিচে ডেসক্রিপশন লিংকে আমার সমস্ত কন্ট্যাক্ট ডিটেইলস দেওয়া রয়েছে। সেখানে যদি কারোর কাছে যদি আমাকে অফলাইনে পড়তে চাও তাহলে সেখানে নিশ্চয়ই আমাকে জানাও, তাহলে তোমাদের জন্য কোনো না কোনো স্লট আমি দেওয়ার চেষ্টা করব। ফাইন, ওকে, চলো ভিডিওটা এবার পরেরটা দেখি। আদর্শ গ্যাসের সমীকরণ। আদর্শ গ্যাসের সমীকরণ, আদর্শ গ্যাস মানে কি? আইডিয়াল গ্যাস। দেখি কি করে করতে হয়। এরপরে আর কতগুলো স্লাইড রয়েছে দেখে নিই। সার্বজনীন গ্যাস ধ্রুবক, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস। আচ্ছা চলো, আদর্শ গ্যাসের সমীকরণ এটা সবার আগে করে ফেলি। যখন আমরা চার্লস সূত্র এবং বয়েলের সূত্র সমন্বয় যখন করেছিলাম তখন কি দেখেছিলাম যে দুটো ইকুয়েশন নিয়েছিলাম, কিন্তু এখন আমাদের কাছে চলে এসছে টোটাল 3টে ইকুয়েশন। ঠিক কি? একটা হচ্ছে বয়েলের সূত্র থেকে আমরা কি পাই? আমরা পাই ভি হচ্ছে পি এর সাথে ব্যস্তানুপাতিক। চার্লসের সূত্র থেকে কি পাই? ভি এর সাথে টি সমানুপাতিক। আর অ্যাভোগাড্রো থেকে প্রকল্প থেকে পাই ভি হচ্ছে আয়তন হচ্ছে মূল সংখ্যার সঙ্গে সমানুপাতিক। রাইট? এই তিনটে জিনিস পেয়েছিল, কারণ সমসংখ্যক সমান গ্যাসে যদি নির্দিষ্ট চাপ এবং তাপমাত্রায় কি হয় যে সমসংখ্যক সমস্ত গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। রাইট? তাহলে সেখানে আয়তন যতটা রয়েছে ততটাই তার মধ্যে ততগুলো মোল সংখ্যা থাকবে। এই তিনটে জিনিস তোমাদেরকে জানতে হবে। এই তিনটে জিনিস যদি জেনে গিয়ে থাকো তাহলে এই তিনটেকে যদি একসাথে লেখো তাহলে কি পাচ্ছ? ভি হচ্ছে উপরে কে রয়েছে এন আর টি, নিচে রয়েছে পি, এটা হচ্ছে এদের সাথে সমানুপাতিক। আচ্ছা, এবারে কি করব? একটা সমানুপাতিক ধ্রুবককে তো আনতেই হবে অভেদটাকে সমীকরণে নিয়ে আসতে। ধরো মনে করলাম আমি নিয়ে এলাম আর, তার সঙ্গে এনটি ডিভাইড বাই পি। এবারে কি করলাম? এবারে পিভি ইকুয়াল টু এনআরটি। এই যে সূত্রটা পেলাম এই সূত্রটাকে বলে হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। ঠিক আছে? যত আমরা এবারে অঙ্ক করব দেখবে সেইখানে এই সমীকরণটা সব থেকে বেশি কাজে লাগে, আদর্শ গ্যাসের সমীকরণ। ঠিক? আচ্ছা, তাহলে বুঝতে পারছো কি? এটা হচ্ছে পিটা হচ্ছে চাপ, ভিটা হচ্ছে আয়তন, এনটা হচ্ছে মূল সংখ্যা, আরটা হচ্ছে ধ্রুবক, আর টিটা হচ্ছে কি? টিটা হচ্ছে তোমাদের পরম স্কেলে তাপমাত্রা। মনে রাখবে কিন্তু সবসময় পরম স্কেলে করতে হয়। গ্যাস সম্বন্ধে সমস্ত অঙ্ক কিন্তু আমরা সেলসিয়াসে করবো না, আমরা সবকিছু কেলভিন স্কেলে করব। ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল কি? এটা হয়ে গেল আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ। এবারে আর, এই আরটা কি? চলো দেখে নিই। দেখো কি হচ্ছে, আরটাকে বলে হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক। ঠিক আছে? তার কারণ সমস্ত গ্যাসের জন্য আর এর ভ্যালুটা সেম থাকে। এবারে মাত্রিয় বিশ্লেষণ একটু করে দেখি। আমরা জানি পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে আরটা কি হচ্ছে? দেখো আরটা হচ্ছে পিভি ডিভাইডেড বাই এনটি। যদি আমি প্রেসারকে যদি আমি রাখি অ্যাটমসফিয়ারে, আয়তনকে রাখি লিটারে, তাহলে কি পাবো? লিটার অ্যাটমসফিয়ার
ডিভাইডেড বাই মোল কেলভিন, এটা পাচ্ছি একক। আর যদি এটাকে অন্যভাবে লিখি, চাপকে এবং আয়তনকে একসাথে গুণ করলে আমি পাই হচ্ছে বেসিক্যালি কৃতকার্য বা শক্তি, যাই বলো না কেন। তাহলে সেখান থেকে তার একক হয় জুল, তাহলে জুল পার মোল কেলভিন এটাও পাই। আর যদি মাত্রিয় বিশ্লেষণ করতে চাই তাহলে চাপ এবং আয়তনকে কি পাই, চাপ এবং আয়তনকে মেলালে হয় তোমার, আচ্ছা ঠিক আছে, চাপকে আয়তনকে একসাথেই করছি, চলো। চাপের কি, চাপ মানে হচ্ছে প্রযুক্ত বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। এফ এর জন্য কি হয় তোমরা জানো, এম এল টি টু দি পাওয়ার -2, আর ক্ষেত্রফলের জন্য হয় এল স্কোয়ার। তাহলে কি হয়ে যাবে, তাহলে এল কেটে যাবে, একটা এল ওপরে চলে যাবে, তাহলে হয়ে যাবে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। ব্যাস, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, এটা গেল চাপ। আয়তনের জন্য কি হয়, আয়তনের জন্য হয় এল কিউব, এবং তলায় কি থাকছে, তলায় থাকছে এন। এনটা কি, মূল সংখ্যা। দেখো সংখ্যার তো কোনো মাত্রা হয় না, সংখ্যা মাত্রাবিহীন, তাই এটাকে শুধু আমি 1 লিখলাম। আর এখানে কি রয়েছে, তাপমাত্রা, তাপমাত্রার জন্য লিখতে হয় থিটা, ঠিক আছে, কারণ তাপমাত্রার জন্য টি আর সময়ের জন্য টি, এই দুটো গুলিয়ে যেতে পারে, তো তাই জন্য থিটা, এটাই আলাদা করে থিটা লেখা হয়। তাহলে মাত্রিক বিশ্লেষণ করলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো যে এম এল 3 আর এটা -1 হয়ে যাবে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এবং তার সঙ্গে সঙ্গে থিটা টু দি পাওয়ার -1। আচ্ছা চলে আসি ভ্যালুসে। ভ্যালু কত, 8.314 জুল পার মোল কেলভিন। আর যদি তুমি এইভাবে লিখতে চাও লিটার অ্যাটমসফিয়ার, যদি সেইটা করতে চাও তাহলে হয়ে যায় 0.082 লিটার অ্যাটমসফিয়ার ডিভাইডেড বাই মোল কেলভিন। এই দুটো ভ্যালুকেই তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। আরো এরকম ইউনিট কনভার্সন থাকে, যে সিজিএস এর সঙ্গে এসআই এর সঙ্গে, ঠিক আছে, তোমাকে যদি বললো যে তুমি ডাইন সেন্টিমিটারের সঙ্গে করো, বাট সেগুলো অতটা লাগে না, লাগে হচ্ছে অ্যাকচুয়ালি এই দুটো। ওকে, তাহলে চলো দেখি পরেরটা, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস। আমরা এতক্ষণ ধরে কি দেখলাম, যে আদর্শ গ্যাস মানে, আদর্শ গ্যাস মানে হচ্ছে যেরকম আদর্শ হওয়া উচিত। মনে করো আদর্শ স্টুডেন্ট, সেই সকালবেলা ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে একেবারে বই নিয়ে পড়তে বসবে, ঠিক সময় স্কুলে যাবে, স্কুল থেকে বাড়িতে আসবে, একটু খেলাধুলা করবে, তারপরে একদম সোজা পড়তে বসে যাবে, যে ফেসবুক কি জিনিস শোনেনি, ইনস্টাগ্রাম কোনো গ্রামের নাম ভাবে, এসব কিচ্ছু জানে না, বোঝে না, একদম কারোর দিকে তাকায় না, কারোর দিকে হেসে কথাবার্তা বলে না, একদম বই মুখে নিয়ে পড়ে থাকে। তুমি ভাবলে তোমার এইটাই হচ্ছে, ধরো তোমার বাবাকে মাকে গিয়ে জিজ্ঞেস করবে, এটাই হচ্ছে আদর্শ স্টুডেন্ট। কিন্তু আমরা কেউ এরকম হতে পারিনি, তোমরা কেউ এরকম নাও। তাহলে আদর্শ যেরকম, অ্যাকচুয়ালি সবাই কি ওরকম আদর্শের মতন কেউ হয় না, কেউ এরকম হয় না। কিন্তু আদর্শ গ্যাস দিয়ে বেসিক্যালি তাহলে আমরা পড়ছি কেন, আদর্শ গ্যাস আমরা পড়ছি যাতে মোটামুটি একটা সহজভাবে বুঝতে পারি যে একটা স্টুডেন্টের জীবন কিরকম হতে পারে, একটা আইডিয়া। সবসময় যে সেটা একদম 100% কারেক্ট তা নয়, 100% তো দূরের কথা, একেবারেই কারেক্ট নয়, কিন্তু তবুও একটা ফরম্যাট। ধরো যেমন তোমাদের স্কুলে ধরো একটা তোমার রুটিন দেওয়া হয়েছে, যে কবে থেকে কবে কোন কোন দিনে কি কি ক্লাস হবে। সব সময় কি সেই রুটিনটা ফলো হয়, হয়তো হয় না। ধরো তুমি স্কুলেই গেলে না, তাহলে তোমার জন্য ওই রুটিনটাই চেঞ্জ হয়ে গেল, কারণ তুমি সারাদিন বাড়িতে বসে রয়েছো। বা আজকে মনে করো ম্যাথস টিচার আসেনি, আজকে তোমাকে ইংলিশ টিচার এসে তোমাকে ওই জায়গাটা পড়িয়ে দিল, তাহলে কি তোমার ওই ফরম্যাটটা কি টিকলো, যেটা তোমার থাকার কথা ছিল? না। ওটা কি তোমার আদর্শ রুটিনের মতন করে হলো? হলো না। জিনিসটার মধ্যে চেঞ্জ এলো, বাট স্টিল একটা স্ট্রাকচার, একটা সিম্পল স্ট্রাকচার করা, যাতে বেসিক্যালি আমি বুঝতে পারি যে মোটামুটি ভাবে একটা গ্যাস কিভাবে কাজ করে। ঠিক আছে, তার তার যে বিহেভিয়ার, তার যে আচরণটাকে মোটামুটি ভালো করে বোঝার জন্য এই সূত্রটাকে আমরা ব্যবহার করি। ঠিক, তাহলে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস মানে কি, যে গ্যাস আদর্শ
গ্যাসের সমীকরণ মেনে চলে তাকে কি বলে? তাকে বলে আদর্শ গ্যাস। তাকে বলে আদর্শ গ্যাস। এর উদাহরণ কি? এর কোনো উদাহরণ নেই। পৃথিবীর কোনো গ্যাসই আদর্শ গ্যাস নয়। সব গ্যাস কি? সব গ্যাস হচ্ছে বাস্তব গ্যাস। বাস্তব গ্যাস কি? যে গ্যাস আদর্শ গ্যাসের সমীকরণ সম্পূর্ণভাবে এই কথাটা ইম্পর্টেন্ট, সম্পূর্ণভাবে মেনে চলে না। মেনে চলে না, সম্পূর্ণভাবে মেনে চলে না মানে একেবারে কি কোনো গ্যাস কি আমাদের এই আদর্শ গ্যাস সমীকরণকে মানে না? হ্যাঁ মানে, কিছু কিছুটা মানে, পুরোটা মানতে পারে না। ঠিক যেমন তোমরা একটা আইডিয়াল স্টুডেন্ট, ঠিক আছে, তোমরা কি সারাদিন কখনো পড়াশোনা করে নিয়ে হতে পারে? হয়তো হয় কোনো কোনো দিন, বাট তোমরা মোটামুটি বেসিক স্ট্রাকচারটা মোটামুটি ফলো করো। ঠিক আছে, সব কিছু যে একেবারে তোমার পেরেন্ট, তোমার বাবা মা যেভাবে চায় সেইভাবে করতে পারো না, কিন্তু মোটামুটি একটা স্ট্রাকচার ফলো করো, রাইট? সেরকমই। তাহলে সম্পূর্ণভাবে মেনে চলে না, কিছু কিছু মেনে চলে, তাকে কি বলে? তাকে বলে বাস্তব গ্যাস। সমস্ত গ্যাসই বাস্তব গ্যাস, বাট তবুও উদাহরণস্বরূপ লিখতে পারি যে ধরো হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি সবই, সব গ্যাসই বাস্তব গ্যাস। আচ্ছা, এইবারে এই কোয়েশ্চেনটাকে আমি আলাদা করে, আমি যাতে ভুলে যেতে না যাই ডিসকাস করতে করতে, তাই জন্য এখানে লিখে রেখে দিয়েছিলাম তোমাদের জন্য। সেটা কি? সেটা হচ্ছে যে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন ব্যবহার করে। ঠিক আছে, তার মানে বাস্তব গ্যাস আদর্শ গ্যাস তো আলাদা। আদর্শ গ্যাস মানে যেরকম হওয়া উচিত, যেরকম ব্যবহার করা উচিত, আর বাস্তব গ্যাস মানে হচ্ছে যেরকম আচরণ করে একটা গ্যাস। তো কখনো কি আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস কি আদর্শ গ্যাসের মতো আচরণ করতে পারে? হ্যাঁ পারে। কখন? সবসময় মনে রাখবে, অতি নিম্ন চাপ এবং অতি উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো ব্যবহার করে। ঠিক আছে, মনে রাখবে কি? অতি নিম্ন চাপ এবং অতি উচ্চ উষ্ণতা, এই দুটো ফ্যাক্টরকে মনে রাখবে, রাইট? ওকে। আর কি রয়েছে? আর রয়েছে নিউমেরিক্যালস। আচ্ছা বেশ, চলো একটা করে নি। কি বলেছে? উষ্ণতা হচ্ছে 27°C। আমি যা যা পাচ্ছি লিখতে থাকছি। গ্যাসের আয়তন কত? আচ্ছা, এরকম কিছু একটা কোয়েশ্চেন রয়েছে। ঠিক আছে, করি। তাহলে প্রথমে উষ্ণতাটা কত? 27°C। এটাকে আমি কি করব? 27-এর সাথে 273 যোগ করব, করে একদম করব 300 কেলভিন। আচ্ছা, আর কি? আর হচ্ছে চাপ। চাপ কত? চাপটা হচ্ছে 4 অ্যাটমসফিয়ার। আর কি রয়েছে? 8 গ্রাম H2 গ্যাসের আয়তন কত? দেখো কি দিয়ে দিয়েছে, দিয়ে দিয়েছে 8 গ্রাম। আমার কি চাই? আমার চাই তো এন। এন মানে হচ্ছে মোল সংখ্যা। তাহলে দেখো, আমি কি বলেছিলাম যে মোল সংখ্যা, মূল সংখ্যাটা কি? গ্যাসের ভর
বা বাই গ্যাসের মোলার ভর, তাই না? দেখো আমরা মোলার ভরের কি কি পেয়েছিলাম, মোলার ভর ইকুয়াল টু গ্যাসের ভর ডিভাইডেড বাই মোল সংখ্যা। এটা পেয়েছিলাম যখন আমি মোলার ভর যখন পড়েছিলাম। ঠিক, আমি বলেছিলাম যে তোমাদের মনে রাখতে মোলার আয়তন মোলার ভর। তাহলে তাহলে মূল সংখ্যা ইকুয়াল টু কি লিখতে পারি, মূল সংখ্যাটা হয়ে যাবে গ্যাসের ভর ডিভাইডেড বাই মোলার ভর। তাই জন্য দেখো লিখেছি মোলার মূল সংখ্যা মানে হচ্ছে গ্যাসের ভর বাই মোলার ভর। ঠিক আছে, এটা মনে থাকবে। আচ্ছা, এটাকে আমি আপাতত কাটিয়ে দিলাম, কাটিয়ে দিয়ে এইখান থেকে অঙ্ক করার খাতিরে চলে আসি। তাহলে এখানে মূল সংখ্যা বা এন, এনটা তাহলে কত হবে, গ্যাসের ভর, গ্যাসের ভর কত, গ্যাসের ভর হচ্ছে 8 গ্রাম। তাহলে এখানে লিখলাম 8 গ্রাম। আর কি দিয়ে ভাগ করব, ভাগ করব মোলার ভর দিয়ে। মোলার ভর মানে হচ্ছে, মোলার ভর মানে হচ্ছে দেখো এখানে রয়েছে H2, ঠিক আছে, হাইড্রোজেনের একটা পরমাণুর ওজন হচ্ছে 1 আর পারমাণবিক সংখ্যা কত 1। তাহলে আণবিক সংখ্যা কত, আণবিক সংখ্যা হয় 1 + 1 = 2। তাহলে এর আণবিক সংখ্যা হয়ে গেল 2। তাহলে এর মোলার ভর হয়ে গেল 2 গ্রাম। তাহলে উপরে 8 গ্রাম, নিচে 2 গ্রাম। ঠিক আছে, তাহলে আণবিক ওজন হচ্ছে, আণবিক ভর হচ্ছে 2, রাইট। তাহলে মূল কত পেয়ে গেলাম, তাহলে হয়ে গেল 4 মূল। ব্যাস হয়ে গেল। এবার আয়তন চেয়েছে, আমরা কি জানি PV = nRT। আর কিসে দিয়েছে, লিটার অ্যাটমসফিয়ারে দিয়েছে। তাহলে তো কোনো অসুবিধাই নেই, তাহলে আমাদের আয়তনটা কিসে বেরোবে, আয়তনটা বেরোবে লিটারে। তাহলে আয়তন হবে nRT বাই পি। এন কত, এন হচ্ছে 4। দেখো কিসে দিয়েছে, লিটার অ্যাটমসফিয়ারে, এটা অ্যাটমসফিয়ারে দিয়েছে মানে লিটার অ্যাটমসফিয়ারে আসবে। লিটার অ্যাটমসফিয়ারে আর এর মান দেখো তোমাদেরকে অলরেডি বলে দিয়েছিলাম। দেখো লিটার অ্যাটমসফিয়ারে হচ্ছে 0.082। তাহলে এখানে সেটাই বসাবো 0.082। আর তার সঙ্গে তাপমাত্রা, তাপমাত্রা কত 300 ডিভাইডেড বাই চাপ, চাপ কত 4 অ্যাটমসফিয়ার। 4 4 তো এখানেই কেটে গেল। তাহলে কি পাচ্ছি এখানে আমি, শূন্যটা, দুটো শূন্য কেটে আমি 2 ঘর পরে নিয়ে গেল। তাহলে 8.2 × 3 সেটা কত হবে, এটা হয়ে যাবে 6 আর এটা 24.6 লিটার। বুঝলে, খুব সোজা প্রবলেম, রাইট। ওকে, যদি এরকম যদি আরো তোমাদের প্রবলেম থাকে তাহলে এটার উপরে আরো কিছু কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে ভিডিও বানাবো, তাহলে তোমরা আমাকে সেটা কমেন্ট করে জানাবে। আজকে ভিডিওটা এর থেকে বেশি আর লম্বা করবো না। তাহলে চটপট এখানেই বলে রাখি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করো। আর যদি তোমাদের কিছু সাজেশন থাকে, কিছু কমেন্ট থাকে, তাহলে আমাকে জানাও। আমার নাম্বার তো সবকিছু তোমাদের কাছে দেওয়া রয়েছে, তোমাদের জন্য সবসময় ওপেন। তোমরা যখন চাইবে তখন আমার সঙ্গে যোগাযোগ করতে পারো কোনো ডাউটের, কোনো প্রবলেম হলে। তাহলে ততদিনের জন্য আমি আপাতত এই ভিডিওটা এখানে শেষ করি। ভালো থেকো আর কিপ লার্নিং, কিপ এমিং। চলো দেখা হবে পরের ভিডিওতে।